এবং মঞ্চের সভাপতি এবং সামিউল ভাইজান, ইসমাইল সাহেব, সকলকে আমার অন্তর থেকে একটা ভালোবাসা জানাই। আপনারা বিভিন্ন রকম কাজকে বিরত রেখে মিম পার্টির একটা ছোট্ট সভাকে প্রাধান্য দিয়ে কষ্ট করে দাঁড়িয়ে আছেন। এই যে আপনাদের আকিদা ভালোবাসা, এই ভালোবাসাটাকেও আমি শুভেচ্ছা জানাই এবং আমার তরফ থেকে আরেকবার সালাম জানাই তথা আসসালামু আলাইকুম। মহতারাম, বিগত 6 বছর ধরে আমরা বাংলাতে একের পর এক লোক জুড়তে 2021-এ আমাদের বিশাল এক সংগঠন তৈরি হয়েছে। আমাদের বিশাল সংগঠন, এই সংগঠনের সিপাহী আপনারা সব সময় দেখতে পাবেন না। মঞ্চে হয়তো কিছু মানুষকে দেখতে পাবেন, বাকি আমাদের সিপাহী, যেই সিপাহী আপনিও দেখতে পাবেন না, আমিও দেখতে পাবো না, এই সিপাহীকে দেখতে পাবেন আপনি টিএমসির মঞ্চে। এই সিপাহীকে আপনি দেখতে পাবেন আমাদের সিপাহী। এই সিপাহীকে দেখতে পাবেন আপনি কংগ্রেসের মঞ্চে। এই সিপাহীকেই আপনি দেখতে পাবেন কি বিজেপিরও মঞ্চে আছে। কিন্তু আমার সিপাহী, এটা আমি বুক ফুলিয়ে বলবো, আমাদের মধ্যে এমন একটা মাথাতে বীজ ভরে রেখে দিয়েছে যে নিজের ভাইকে আমি ভাই বলতে পারছি না, নিজের বাপকে বাপ বলতে পারছি না, পরের খালাকে মা বলতে হচ্ছে আমাকে, পরের দিদিকে দিদি বলতে হচ্ছে আমাকে, পরের দাদাকে দাদা বলতে হচ্ছে আমাকে। আমরা এমন জাতি, আমরা এমন পরিস্থিতির মধ্যে এখন ফেঁসে আছি, আমরা এমন দ্বন্দ্বের মধ্যে ফেঁসে আছি, আমরা এমন গাদের মধ্যে ডুবে আছি যে আমাদের হাতটা ধরে কেউ টানবে, অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে, আলোর দিশা দেবে। এইরকম আমাদের সামনে কোনো সিপাহী নেই। তবে অন্য সিপাহী, ভিতর সিপাহী আমাদের আছে, যার কাছে আমরা যাচ্ছি সেই বলছে ভাই আমি যখন আমাদের ওখানের বড়বাবুর কাছে গেছি, তো আমি নাম বলছি না, থানারও নাম বলবো না, তো সেই জায়গার বড়বাবু পর্যন্ত বলছে ভাই মিম পার্টি আমার দিলের পার্টি, মিম পার্টি আমার দিলের পার্টি। কিন্তু যে চেয়ারে আমি বসে আছি, যে সিটে আমি বসে আছি, আমি নিজে তার সঙ্গে যখন আমি আলাপ আলোচনা করছি একটা প্রোগ্রামের সভা করার জন্য, তো সেই কথা বলছে বড়বাবু যে আমি যে চেয়ারে বসে আছি, আমি কেন বিশ্বের যে কোনো অফিসার এই চেয়ারে বসে কোনোদিন মিম পার্টিকে সবার পারমিশন দিতে পারবে না। পশ্চিম বাংলাতে মিম পার্টিকে সবার পরে আপনার কোনো মতেই পারমিশন দিতে পারবে না, কিন্তু সেটা আমার দিলে আছে। তোমরা যদি ভিতর সিপাহী তৈরি করতে পারো তো করো, আমার সম্পূর্ণ সমর্থন আছে। তোমাকে কোনোদিন আমি ফাঁসি দেব না, তোমাকে কোনোদিন জেলেও আমি ভরবো না। তবে কিছু চাপ আছে আমার চেয়ারের ওপরে, এই চেয়ারখানাকে বাঁচাতে আমার আরো যারা সৈনিক আছে পুলিশ ডিপার্টমেন্টে, তাহাদেরকে বাঁচাবার জন্য, তাহাদের মাইনেটা ঠিকভাবে মাসে মাসে তুলে দেওয়ার জন্য এই মিম পার্টিকে বুড়া আঙুল দেখাতে হচ্ছে, মিম পার্টিকে বুড়া আঙুল দেখাতে হচ্ছে। তবে আমরা দুটো হাত দেখাবো, তবে যেদিন আমাদের ভোট শেষ হয়ে যাবে, গণনা হয়ে যাবে, সেই দিন আপনারা প্রকাশ্যে থাকবেন আর ইসমাইল ভাইয়ের নামে নারা লাগাবেন। সেই দিন আপনারা দেখবেন কার কতখানি ক্ষমতা। আজকে ক্ষমতা দেখাবো না, আর সেই দিন আমরা তলোয়ারের কোনো ক্ষমতা দেখাবো না। যদি আমরা ক্ষমতা দেখাই তো এই কলমের ক্ষমতা দেখাবো। আপনারা জানেন ওয়াইসি সাহেবকে সারা ভারতে বলে বিজেপির বিটিম, কিন্তু কে বলে আপনি কি জানেন? যারা চেটে ফুটে খায় বাছুরের বাচ্চা, তারাই মাত্র বলে, বাকি আর কেউ বলে না। এই বাছুরের বাচ্চারা বিজেপির বিটিম বলে, যিনি সব থেকে ভারতের মধ্যে শ্রেষ্ঠ নেতা, ভারত রত্ন, যিনি সংসদ রত্ন পেয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, যিনার মতো কোন নেতা এখন পর্যন্ত পয়দা হয়নি। জওহরলাল যদি আজকে বেঁচে থাকতেন, গান্ধীজি যদি আজকে বেঁচে থাকতেন, আমার মনে হয় ওয়াইসি সাহেবকে মাথায় তুলে নাচতেন। কারণ ভারতে যে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানটা লিপিবদ্ধ করেছে, যে ভারতবর্ষের সংবিধান আমাদের সকলের অধিকার পাইয়ে দিয়েছে, একটি দলিত ছোট জাত, একটি মাল চামার ডোম হাঁড়ি ইত্যাদি ইত্যাদি যত রকম ছোট জাত আছে, এসটি আছে, ওবিসি আছে, মতুয়া আছে, এই সব জাতিকে একটা ছোট চোখে দেখা হতো, একটি অন্ধ চোখে দেখা হতো। এদের কোন রকম অধিকার ছিল না। বাবা সাহেব আম্বেদকর যখন ভারতে আপনার নিজের মাথা তুলে দাঁড়াতে গেল, তাকে স্কুলে বসতে দিত না, তার জন্য বেঞ্চি ছিল না, তাকে
বাবা সাহেব আম্বেদকর দেখলেন এই পরিস্থিতি ভারতবর্ষের, যেই ভারতবর্ষে আমরা সকলে রক্ত দিয়ে ভারতবর্ষকে সাজিয়েছি। মুসলমানে যা রক্ত দিয়েছে পুরো ভারতের অন্য জাতি রক্ত দেয়নি। মুসলমানে ৬৩,০০০ ভালো ভালো নেতা যারা শহীদ হয়েছে, ইংরেজের তলোয়ারে আর গুলিতে যারা শহীদ হয়েছে, এই ভারতবর্ষকে মুসলমানের রক্ত দিয়ে সাজানো আছে, দলিতের রক্ত দিয়ে সাজানো আছে, মতুয়াদের রক্ত দিয়ে সাজানো আছে। কিন্তু বাবা সাহেব আম্বেদকর দেখলো যার রক্ত দিয়ে সাজানো আছে, যার রক্ত দিয়ে রঙিন হয়ে আছে এই ভারতবর্ষ, স্বাধীন হয়েছে, সেই ভারতে তাদের কোনো অধিকার নেই। তো বাবা সাহেব আম্বেদকর বাইরে থেকে তিনি পড়াশোনা করে নিজের জ্ঞানকে ঠিক জায়গাতে রেখে মানবতাকে দিল থেকে বিচার দিয়ে সকলকে সমান অধিকার দিয়েছে, সকলকে সমান অধিকার দিয়েছে। যে যার ধর্ম সে তার সাথে থাকবে, একদম আজাদের সাথে সে মিনারে আজান দেবে, মসজিদে সে মন্দিরে ঘন্টি বাজাবে, এইরকম অধিকার পাইয়ে দেনেওয়ালার নাম হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। আজকে যদি বাবা সাহেব আম্বেদকর বেঁচে থাকতো তো আমি চ্যালেঞ্জ করে বলছি এবং আমার দিল ও জান থেকে বলছি, বাবা সাহেব আম্বেদকর যেই মানুষটাকে প্রথমে গলে লাগাতো এবং তার হাত ধরে চমতো, সেই মানুষটার নাম হচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। ভাই সাহেব, বিজেপির বি টিম, আজকে পলিটিক্স চলে না, কোম্পানি চলছে। আপনারা একটুকু ভাববেন, আমার কথা নয়, আর কোন নেতার কথাই নয়, আপনি নিজের বুদ্ধিতে ভাববেন, নিজের বুদ্ধিতে এটাই ভাববেন যে আমাদের দিদি আজকে জনতা পার্টি চালাবার জন্য, আমাদের দিদি, কেউ খারাপ মনে করবেন না, টিএমসির ভোট আমি মসজিদের মিনার থেকে মেম্বার থেকে করেছি। আমি যখন প্রথম ভোট দিই তখন থেকে বলেছি নেই মামা থেকে কানা মামা অনেক ভালো। দিদিকে আমরা অনেক ভালো বলেছি, কারণ আমাদের তখন মামা ছিল না, আমাদের নিজের কোনো দল ছিল না, তাই জন্য আমি বলেছিলাম নেই মামা থেকে অনেক কানা মামা অনেক ভালো, এই কানা মামাকেই ভোট দাও। আমি নিজে ভোট তৈরি করেছি। আজকে আমি তার বিরুদ্ধে কেন? তার কারণ আপনাদেরকে বলে দিই, ইনি আজকে আমাদের যে সুযোগ সুবিধা করে দেবে, ইনি সুযোগ সুবিধা নয়, তিনি কিভাবে গদিকে বাঁচিয়ে রাখবে তার জন্য কোম্পানি, পিকে কোম্পানি এনেছে। আপনারা খুব খুশি নাকি পিকে কোম্পানিকে দেখে? জানেন পিকে কোম্পানির কি কি বুদ্ধি? ভারতবর্ষের যে শ্রেষ্ঠ ছাত্র হয়, কলেজের ১ নম্বর ছাত্র, এই সব ছাত্রকে দিয়ে একটা গ্রুপ তৈরি করা হয় পিকে। আর এই পিকে তার চেয়ারখানা কিভাবে বাঁচাবে, এই বাঁচাবার জন্য এই বুদ্ধিমানকে নিয়ে বুদ্ধি দিয়ে সে কিভাবে গদিতে থাকবে, এই গদি বাঁচাবার জন্য পিকের দরকার করেছে। আপনার আমার ভালোর জন্য নয়। যদি আপনার ভালো চাইতো, আমার ভালো চাইতো, পিকের কোনো প্রয়োজন ছিল না। কত হাজার কোটি টাকা তাকে মাইনে হিসেবে রেখে দিয়েছে। এই হাজার কোটি টাকা যদি মুর্শিদাবাদে একটা সুপারস্টার কলেজ করতো, একটা যদি হসপিটাল করতো, আমরা চোখ বন্ধ করে তাকেই ভোট দিতাম। জানেন কত হাজার কোটি টাকা তাকে মাসে লাগে? তার গ্রুপ চালাতে, তার খাবার খরচা, তার বিল্ডিং, তাকে হোটেল ভাড়া, তার রাস্তা খরচা। এই ফালতু টাকাটা যদি না খরচা করতো, টাকাটা কার? আপনার না আমার? আপনারা কি জানেন না? মাত্র একটা 20 টাকার যদি মোবাইলে রিচার্জ করি তাহলে 2 টাকা জিএসটি কাটে না? টাকাটা আপনার না আমার? জনগণের নয়? কোন সরকারের বাপের টাকা, কোন নেতার বাপের টাকা? টাকা আপনার আর আমার। দোকানে যদি কোনো জিনিস কিনি, আমি যদি পেট্রোল কিনি, সরষের তেল কিনি, 1 কেজি যদি চাল কিনি, তাতেও জিএসটি লাগে। এই জিএসটিটা যখন জমা হয়, তাদের হাতে 2 মুঠো টাকা তুলে, তারা হাতে হাতে টাকা তুলে, তাদেরকে মনে হয় পানি ব্যবহার করছে। আমাদের ঘাম ভাঙানো টাকা 200 টাকা দিন আমরা ইনকাম করি, 300 টাকা দিন আমরা ইনকাম করি। এই টাকাটা 2 মুঠো তুলে তারা মনে করছে কি আমাদের ঘাম, আমাদের পানি টাকা। এই টাকাটা পিকেকে ছিড়িয়ে দিচ্ছে, যাও তুমি দেশে দেশে আনন্দ করো, সুন্দর সুন্দর নারীকে নিয়ে ঘুরো। এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের বোন, বিজেপি সরকার আর বিজেপি সরকারের বোন ওই টাকাটা যদি ফালতু খরচা না করে আমাদের জন্য, বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরি করে দিত, আমাদের এখানে হসপিটাল, আপনার ডেলিভারি কোনো মেয়ের যে ডেলিভারি হবে, লেডি যে ডেলিভারি হবে, লেডি কোনো ডাক্তার আছে আপনার এখানে ফ্রিতে? বলবেন কেউ লেডি ডাক্তার আছে? যদি ওই 1000 কোটি টাকা যদি পিকে না দিয়ে এই 5 গ্রামে যদি একটা লেডি হসপিটাল খুলে দিত আর 2টো যদি ডাক্তারের ব্যবস্থা করে দিত, আমরা চোখ বন্ধ করে তাকেই ভোট দিতাম। কিন্তু না, আমাদের কথা তারা ভাবে না।
আর বলছে বিহারে কি ঘটনা ঘটেছে, মিম পার্টিকে কেমন ধোঁকাবাজি করে মানুষকে কেমন ভাবে আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে, আমাদের মাথায় গোবর ভরছে। দেখুন, বলছে বিহারে কিভাবে বিজেপিকে তুললো, মিম পার্টি সেখানে বিটিম হয়ে বিজেপির কাজ করলো। আপনি কি জানেন বিজেপিতে এখন সরকার বিজেপির আছে, নীতিশের সরকার, গঠবন্ধনের সরকার। এর আগে কার ছিল সরকার বলতে পারবেন? সেটা ছিল বিজেপির। আমি বলছি তার আগে কার ছিল? বিজেপির। তার আগে কার ছিল? বিজেপির। পরস্পর 3 বার বিজেপি সরকার ছিল, এইবারে 4র্থবারে বিজেপি হয়েছে, আর তুমি বলছো মিম পার্টি বিজেপিকে জিতিয়েছে। কেমন খবর ভরে দিচ্ছে আমাদের মাথাতে। আপনি কি জানেন, কালকে আমি পেপার পড়লাম, কংগ্রেস আপনার ৭৪টা জায়গায় সিট দিয়েছিল, ৭৪টা বিধায়ক দাঁড় করিয়েছিল, কিন্তু মানুষ তাকে চাইনি। না চাওয়ার কারণে 19 জায়গাতে সে জিতেছিল। না চাওয়ার কারণে 19 জায়গাতে জিতেছিল। 19 জায়গাতে জিতার পরে এই 19টা বিধায়ক, তার মধ্যে কালকে 11টা বিধায়ক বিজেপিতে পালিয়ে গেছে। খবর নিয়েছেন আপনারা, আর বলছেন মিম বিজেপির বিটিম। কেন খবর নেবেন না? আমরা জনগণ, আমরা হিসাব নেব। যদি বিজেপিকে ভোট দেওয়ার ছিল তাহলে ডাইরেক্ট আমি বিজেপিকে ভোট দিতাম। কংগ্রেস বলো তোমাকে কেন ভোট দিলাম আমি? যদি বিজেপিকে ভোট দেওয়ার ছিল তাহলে বিজেপিতেই ভোট দিতাম, কিন্তু তুমি আমার ভোট নিয়ে বিজেপিতে লাভ কেন মারবা? আমার ভোট ফেরত দাও। তুমি যেমন একটা জনসাধারণ ছিলে, বিধায়ক ছিলে না তো আমার ভোট দেওয়ার আগে, তো এখন ভোট দিয়ে বিধায়ক হয়েছো। তুমি জনসাধারণ হও, আম আদমি হও, তারপরে তুমি বিজেপিতে যাও। এবার ভোটে লড়ো, তোমাকে কে ভোট দেয় আমরা দেখবো। এইরকম পরিস্থিতি আমাদেরকে সহ্য করতে হবে। আমাদেরকে আর ভয় খেয়ে থাকলে হবে না। আপনারা কি ভাবেন, যদি আমরা টিএমসি বা বিজেপির বিরুদ্ধে যাই আমাদের পিঠে দু বাড়ি দেবে আর আমরা মরে যাব? আমাদের পিঠে দু বাড়ি দেবে আমরা মরে যাবো, এটাই ভাবছেন? কেন ভাববো আমরা? কে মারবে আমাকে? কেন মারবে আমাকে? আমার অপরাধ কি? কেন সিপিএমকে আমি হারিয়ে টিএমসিকে জিতিয়েছি বলুন? যদি অপরাধ ছিল তাহলে আমার তখন অপরাধ দেখতে হবে। যখন কংগ্রেস ছিল পশ্চিম বাংলায়, আমি কংগ্রেসকে পছন্দ করলাম না। আমার বাপ দাদা দেখলো যে এই কারণে কংগ্রেসকে জিতিয়েছি, তার উল্টোটা হচ্ছে, আমাদের উপরে আরো ফাঁসিয়ে দিচ্ছে, আমাকে জেলবন্দি করে দিচ্ছে, আমার জমির ট্যাক্স আরো বেশি চাপিয়ে দিচ্ছে, আমার উপরে যত রকম অত্যাচার কংগ্রেস শুরু করেছে। তাই কংগ্রেসকে সরিয়ে আমরা সিপিএমকে এনেছিলাম। কিন্তু সিপিএম 34 বছর ধরে ভেবেছিল আমাকে আবার কে সরাবে। আমি তো মিনি খোদা হয়ে গেছি, নাউজুবিল্লাহ মিন জালিক। সিপিএম ভেবেছিল আমি তো মিনি খোদা হয়ে গেছি, কিন্তু আমরা এমন একটি জাত 250 বছরে ইংরেজকে তাড়িয়েছি, 34 বছরে আমরা সিপিএম কে তাড়িয়েছি, আর এই 10 বছরে মাত্র হরিদাসের পাল আমাদেরকে লাঠি দেখাবে। এই মাত্র 10 বছরে হরিদাসের পাল আমাদেরকে লাঠি দেখাবে, জেলের ভয় দেখাবে, থানার ভয় দেখাবে, আর আমরা ভয় করে নেব? আমরা জাননেওয়ালা বান্দা, কারো কাছে আমরা মাথা নত করেছি? তবে শুনুন, আমাদের ভয় একটাই, কি বিজেপি চলে আসবে। হ্যাঁ, অবশ্যই বিজেপি আসলে একটা তো ক্ষয়ক্ষতি হবেই, কিন্তু বিজেপি কেন আসবে? আমি যদি সিপিএমকে হারাতে পারি, টিএমসিকে জিতেতে পারি, তাহলে আমি মিম পার্টিকে জিতে পারবো, বিজেপিকে খোদাই থেকে আমরা তাড়িয়ে দিতে পারবো। এটা আমাদের মনে ভরসা আছে। আমি এবার বলি, আমার হিসাবটা দেখুন। পশ্চিম বাংলায় 294টা বিধানসভা আছে। 294-এর মধ্যে আপনি গণনা করে নেন, 126খানা এমএলএ মুসলমান ভোটের উপরে নির্ভর করে। 126টা এমএলএ মুসলমান ভোটের উপরে নির্ভর করে। যদি মুসলমান 126টা এমএলএ কে জিতাবো মনে করে, কারো ক্ষমতা নেই মুসলমানের ভোটে 126টা এমএলএ জিতবে। এবার আপনি বলুন, আমাদেরকে বলছে তোমরা ভোট কাটুয়া। আপনি আর আমি, আমরা হিসাব করি, আমাদেরকে হিসাব করতে হবে। ওর কথাতে নাচলে হবে না। কে থালি নিয়ে এসে বাজাতে লাগলো, আমরা ঢোল মনে করে নাচতে লেগে গেলাম। এটা আমাদের কর্তব্য হবে না, আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে। 294-এর মধ্যে যদি আমার 126 বা 20খানা এমএলএ হয়, আমি 26 বাদ দিলাম, 120। 120টা যদি আমার এমএলএ নিজস্ব এমএলএ থাকে, তাহলে 120টা এমএলএ আমি যদি কংগ্রেস মনে করি তো সরকার করতে পারবো না। কথা বলবেন না? আমি যদি মনে করি 120টা এমএলএ আপনার কংগ্রেসকে দেবো, তো কংগ্রেস সরকার হবে না। যদি আমরা মনে করি সিপিএমকে দেবো, তো সিপিএম সরকার হবে না। যদি আমরা মনে করি না টিএমসিকেই দেবো, তো টিএমসি সরকার হবে কি হবে না বলেন? তাহলে এবার বলেন, আমাদের 120 কোথায়? কোথায় আমাদের 120খানা ভোট? এবার দেখুন, কংগ্রেস 100টা ভোট আছে আমাদের,
কংগ্রেস কুড়িখানা এখনো তাদের মানে এমন ভক্তি আছে, কংগ্রেস ছাড়া কিছু বোঝে না। খাবে আপনার টিএমসিরই খাবে, টিএমসির পতাকা ধরবে, কিন্তু ভোট দেওয়ার সময় কংগ্রেসকে দেবে। তাহলে মুসলমানের ভোট কংগ্রেস কুড়িখানা যায় কি যায় না? সিপিএম কি এখনো মুসলমানের ভোট পায় না? ভাই গো, পায় না? সিপিএম পায় কি না? তাহলে সিপিএম কত পায়? ও কুড়িখানা পায়। বিজেপি কি 5টা ভোট পায় না মুসলমানের? বিজেপিও 5টা ভোট পায়। এসইউসিআই আছে, আলো ইত্যাদি ইত্যাদি পার্টি আছে, তারাও 2-4টা করে ভোট পায়। এই যে 40-45টা ভোট ভাগ হয়ে গেল, বাকি যা থাকলো কংগ্রেস আপনার টিএমসি ছেটে মুটে পুষিয়ে দিল। আমাদের ভোটের কোনো মূল্যই থাকলো না, থাকলো কিছুই থাকলো না। লাস্টে আমাদের দিকে কচুপালা দেখিয়ে দিচ্ছে, কি আছে তোমার, কি আছে, আমাদেরকে বলছি কি আছে। তা আমরা বলছি সিপিএমকে 5টা দিবার দরকার নেই, কংগ্রেসকে 5টা দিবার দরকার নেই, টিএমসিকে 50টা দিবার দরকার নেই, বিজেপিতে যাবারই প্রয়োজন নেই। আসুন মিম পার্টিতে 120টা এমএলএ আমরা তৈরি করব, মমতা ব্যানার্জির কাছে নিয়ে রাখবো। এই 120টা এমএলএ নাও, তোমাকে গ্রামে গ্রামে 2 গ্লাস মদ খাইয়ে গেঁজাটা নিয়ে আর 500 টাকা হাতে ধরে ভোট করার আমার কোনো প্রয়োজন নেই। এরাও 20টা এমএলএ, কংগ্রেস কেউ দেবো না, সিপিএম কেউ দেবো না, টিএমসি তুমি নাও, কিন্তু শর্ত থাকবে মুখ্যমন্ত্রী তুমি হবে, উপমুখ্যমন্ত্রী মিম পার্টি হবে। বলেন ঠিক কিনা? শর্ত থাকবে তুমি শিক্ষামন্ত্রী হবে, কিন্তু আমি শর্ত থাকবে যে আমাদের সরকারে থাকবে, তার সঙ্গে শর্ত থাকবে মুখ্যমন্ত্রী তুমি ঠিক আছে, কিন্তু পুলিশ মন্ত্রী আমি হব। আমাদের হিসাব ভুল আছে, আপনারা কথা বলবেন। শিক্ষামন্ত্রী তুমি, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আমি। শিক্ষামন্ত্রী তুমি, স্বাস্থ্যমন্ত্রী আমি, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যখন সিপিএমকে 20টা দিয়ে দিচ্ছেন, কংগ্রেসকে 20টা দিয়ে দিচ্ছেন, আইসিসিকে 5টা দিয়ে দিচ্ছেন, 50টা আপনার টিএমসিকে দিয়ে দিচ্ছে, তখন আমাদের আর মূল্য থাকছে? থাকছে কেন? নিজেকে আমরা ছোট মনে করবো কেন? চাচার সাথে আর খালুর সাথে ঘুরে বেড়াবো আমার বাপ বেঁচে থাকতে? আমি কেন খালুর সাথে ঘুরে বেড়াবো? শ্বশুরকে কেন বাপ বলবো যখন আমার বাপ বেঁচে আছে? আমি বাপের ওয়ারিস, আমি বাপের ওয়ারিস, সব কিছু আমার। আর ওয়াইসি সাহেব এখানে এসে কি দাদাগিরি করবে? না। ওয়াইসি সাহেবের আসার কেন প্রয়োজন হয়েছে বাংলাতে? ওয়াইসি সাহেবের পার্টি আজকের নয়, ওয়াইসি সাহেবের পার্টি তখন থেকে আছে, যখন ইংরেজ ছিল না তখন থেকে আছে। হায়দ্রাবাদে যদি কারো রাজ চলে, সেটা হচ্ছে ওয়াইসি সাহেবের খানদানের রাজ, ওনার উপরে কারো আঙুল চলে না। কেন? কারণ তিনি ওখানে কারোর উপরে অত্যাচার জুলুমবাজি করে না, কোনোদিন কারো ভোটের অধিকার কেড়ে নেয় না। আমাদের যেমন পঞ্চায়েতে ভোটের অধিকার কেড়ে নিয়েছে দাদাগিরি, 10 বছরে মনে করছে আমি কি হয়ে গেছি, মনে হচ্ছে আমি ভগবান হয়ে গেছি। ওয়াইসি সাহেব কারো অধিকার কেড়ে নেয় না, ওয়াইসি সাহেব সবাইকে সমান অধিকার দেয়, সবাইকে ভালোবাসে, যে যা হক তাকে ফিরিয়ে দেয়। তাই ওয়াইসি সাহেবকে যখন আমরা নিজেরা বললাম, ওয়াইসি সাহেবকে আমরা কাকতে মিনতি করে বললাম, আপনার মতো আদর্শবান নেতা আমাদের বাংলায় প্রয়োজন। আমরা গিয়ে বলেছি ওয়াইসি সাহেবকে, ওয়াইসি সাহেবের কোনো প্রয়োজন ছিল না বাংলাতে আসা। আমরা গিয়ে বললাম আমরা প্রচন্ড বিপদে আছি, আমাদের ভোট কেটে নিচ্ছে, ওরা সবাই ভোট কাটুয়া। আর এখন উল্টোটা বলছে নাকি ওয়াইসি সাহেব ভোট কাটুয়া, এখন উল্টোটা বলছে ওয়াইসি সাহেব ভোট কাটুয়া। আমাদের ভোট সিপিএম, কংগ্রেস, টিএমসি, এসইউসি, বিজেপি সবাই কাটছে। এরা কেটে কেটে এদের এমন অভ্যাস হয়ে গেছে, এদের হজমের ট্যাবলেট খাবারই প্রয়োজন নেই, সব কিছু খেয়ে ফেলছে, তারপরে ঢেকুর পর্যন্ত তুলছে না। মোহতারাম, আমাদেরকে ভাবতে হবে এসটি যারা আছে, দলিত যারা আছে, আদিবাসী যারা আছে, এদেরকে অ্যাকচুয়ালি যদি কেউ অধিকার দিয়েছিল তাহলে মুসলমানেই দিয়েছিল। মুসলমানে এদের হাতে সব কিছু তুলে দিয়েছিল। আমরা বাংলাদেশ আর পাকিস্তানকে গ্রহণ করিনি, আমরা তোমাদেরকেই নেতা বলে মেনে নিয়েছি। কিন্তু তার পরিবর্তে আমাদের উপরে কি করেছো? অন্যায় করেছো, অত্যাচার করেছো। এখনো তোমাদেরকে নেতা বলে মেনে নেব, কিন্তু শর্ত থাকবে তোমার যে সিট, সর্বশ্রেষ্ঠ সিট, তার পাশে যে সিটটা থাকবে সেটা আমাদের থাকবে, তার ডান দিকে যে সিট আমাদের থাকবে। থানাতে তুমি বসে থাকবে, অসুবিধা নাই, কিন্তু পঞ্চায়েতে আমি বসে থাকবো, ব্লকে আমি বসে থাকবো, বিডিও অফিসে আমি বসে থাকবো। যদি এই শর্ত মেনে নাও, তাহলে আমরা সকলেই ভোট দেবো, আমাদের নিজস্ব পার্টি তৈরি করব। এরপরে যদি তুমি আমাদের সামনে আসো, তুমি ওটা ভাবো নাকি আমরা মল্লি সাহেব মারতে জানি না। তুমি আমাদের মার খেয়েছো কখন? তুমি আমাদের মার দেখেছো কখন? যখন মারতে শুরু করবে তোমরা জানো না,
মারপিট আমরা পছন্দ করি না, কিন্তু মারতে শুরু করলে আমরা কিছু কম করি না। আমাদের দিল খুব বড়, খুবই দিল বড়, আমাদের দিল খুব বড়। যখন কাউকে দিতে লাগবো না, যখন আমরা দিতে লাগবো না, তখন বুঝে নেবেন। কিন্তু এই মারটা ভাববেন না কি তরোয়াল দিয়ে মার হবে, না, ওটা ভোট দিয়ে মার হবে, ওটা ভোট দিয়ে মার হবে। আমরা যাকে ইচ্ছা করেছি তাকেই দিয়েছি, তাকেই টিপেছি, তাকেই দিয়েছি, আর সেই সরকার এসেছে। আমাদের ইচ্ছাতে সরকার হয়েছে, আমাদের ইচ্ছাতে। তাই আমি আপনাদের কাছে, আমি বীরভূম মোড়ারই থেকে এসেছি, আমি আপনাদের কাছে এসেছি এত দূরে। আমি ইসমাইল ভাইয়ের আমি মানে বন্ধুত্ব, আমি ওনার খাতিরে এসেছি। শুধু একটা কথা বলতে এসেছি, ভাই আমাদেরকে আমাদের জায়গাতেই থাকতে হবে। আমরা সিপিএম, কংগ্রেস আর টিএমসি করে কেন ছুটে বেড়াবো? আমরা আমাদের জায়গাতেই থাকবো। সরকারকে বলা হয়েছে, সিপিএম আমাদের সাথ দিয়ে দিয়েছে। সিপিএম বলেছে যদি ওয়াইসি সাহেব আর আব্বাস ভাই যান ফুরফুরা শরীফে, এরা যদি সিপিএমকে সাথে নেব মনে করে, তাহলে তাদের দিল খুব বড়, এবং আমরা অপেক্ষায় রইলাম ওদের সাথে যাওয়ার জন্য। আর টিএমসিকে চিঠি দেওয়া হয়েছে, টিএমসি বলছে আমি চিন্তা ভাবনা করছি। এই কারণেই বলছে, যখন মুকুল রায় ছিল, মুকুল রায় হচ্ছে মমতার ডান হাত, মুকুল রায় চলে যাওয়ার পরে আপনার 18টা এমপি চলে গেছে। এবার শুভেন্দু অধিকারী ছিল, এখন 21টা 22টা এমপি মানে টিকিয়ে রেখেছিল শুভেন্দু। শুভেন্দু চলে যাওয়ার পরে 150-200টা এমএলএ ওরা অলরেডি কিনে নেবে। তাহলে টিএমসি বাঁচবে না, টিএমসি বাঁচবে না। টিএমসিকে যদি কেউ বাঁচাতে পারে তো আমরা পারবো, আমরা টিএমসিকে যদি কেউ বাঁচাতে পারবে তো আমরা পারবো, আমরা। কিন্তু হ্যাঁ, শর্ত, তোমাকে ভোট দিয়ে তোমাকে বাঁচাবো না। আমরা নিজেরা নিজের পার্টি তৈরি করব, আর তোমাকে মন্ত্রী করব, উপমুখ্যমন্ত্রী আমরা থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।